ছায়াকে নিজের যত কাছে রাখা যায় সবসময় ততটাই কাছে রাখার চেষ্টা করে নির্ঝর। এই রাতেও তার ব্যতিক্রম নয়। ছায়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে রেখেছে। ছায়া আর ছোটাছুটি করেনি, ঘুমিয়ে গিয়েছে। শান্ত পরিবেশ, নিস্তব্ধ পল্লী, কোনো প্রকার শব্দ নেই। সিলিংয়ের দিকে তাকিয়ে আছে নির্ঝর। ছোট থেকেই কখনো কোনো কিছুর জন্য ভয় পায়নি সে, কিন্তু এখন ভয় করে, বড্ড বেশি ভয় করে। এই একটা মেয়ে তার জীবন নাড়িয়ে দিয়েছে, ওলট পালট করে রেখেছে সব। এখন ভয় করে, এই মেয়েটাকে হারানোর ভয়, বড্ড বেশি ভয় করে। অনেক কিছুই ভাবতে ভাবতে ধীরে ধীরে ঘুম নেমে আসে দুই চোখের পাতায়। দুই চোখ বন্ধ করে উপলব্ধি করে স্ত্রীর চুলের ঘ্রাণে মিশে গেছে বাতাসে। মিষ্টি ঘ্রাণে নিজেকে শান্ত করে আর ধীরে ধীরে ঘুমিয়ে যায়। সকাল সকাল তৌফিক হাসান নিজের দোকানের জন্য ফুল সংগ্রহ করতে গেছেন। প্রতিটা গাছ থেকে বেশ অনেকগুলো ফুলই তুলতে হয়। ছায়ার কথা চিন্তা করে তৌফিক হাসান। মেয়েটা কেমন আছে, কোনো খোঁজও নিতে পারছেন না সে। অসহায় লাগে ভীষণ নিজেকে। ফুল কাটা রেখে মাটিতে বসে পড়েন তৌফিক হাসান। একটাবার যেই দেখি না, একটু দেখা পেলেই আমি খুশি। মেয়েটারে এক ঝলক দেখতে পারলেই আমার শান্তি লাগতো। যেই ভাবা সেই কাজ। সব কিছু নিয়ে বাসায় ফিরে যায়। রাবেয়া বেগম খাবার তৈরি করে রেখেছে। তৌফিক হাসান আসলে খাবারগুলো দেবে, তিনি খেয়ে চলে যাবে কাজে। তবে আজ সাথে ফুল নেই তৌফিক হাসানের। কি গো, বাগানে ফুল নেই? আছে, অনেক ফুলই আছে। তাহলে আমি চৌধুরী বাড়িতে যাব। কি বলছো? হ্যাঁ। দেখা করতে দেবে ওরা? দেবে কিনা সেটা পরের কথা, চেষ্টা করা বাদ দেব কি? আমাকেও নিয়ে যাও। না, তুমি থাকো, আমি যাই, যা হয় আমার উপর দিয়েই হোক। এমন বলছো কেন? দেখো, এখনো তো আমরা অসহায় বাবা মা। ছোট মেয়েটার চেহারাটা দেখাটা বন্ধ হয়ে গেছে। আমি যদি সেই দিন মেয়েটাকে আবার অন্য কোথাও পাঠিয়ে না দিতে যেতাম, তাহলে নিশ্চিত এত বড় শাস্তি হতো না আমাদের। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। যাই হোক, দেরি হয়ে যাবে, শহরে যেতে অনেকটা সময় লাগবে। আমাকে নিবে না? বোঝার চেষ্টা করো আমার কথা। রাবিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, যাও। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা প্রেস কনফারেন্সের জন্য বেরিয়ে গিয়েছে নির্ঝর। ছায়া বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। শ্বশুর বাড়িটাকে কি অদ্ভুত! মন চাই না নিজের থেকে কিছু করি না। নিজের পছন্দ ও অপছন্দ হলে বলা যায় এটা খাবো না, অথচ মায়ের বাড়ি। হাজারবার মাকে বলা যায় এটা খাবো না, সেটা খাবো না। নিজের বাড়ির ভেতরে এত জড়তা, সে বাড়ির মেয়েদের কিছুই বলবে সেইটুকুও বলল না ছায়া। সকাল হয় অস্বস্তিতে, আর রাত হয় নির্ঝরের বকুনি খেয়ে। জীবনটা এইরকমই হয়ে গেছে, এইরকমই থাকবে কি? কি অদ্ভুত! সব বায়না কেমন যেন পূর্ণবয়স্ক হয়ে যাচ্ছে। এখন আর বলতে মন চায় না, আব্বা একটা সুন্দর বিস্কিটের প্যাকেট নিয়ে এসো, একটা সুন্দর আইসক্রিমের বাক্স নিয়ে এসো, সবাই একসাথে খাবো। কি দিন ছিল সেইগুলো! মাটির ঘ্রাণ, ফুলের সঙ্গ, সব কিছুর মাঝে চঞ্চল জীবন্ত মানুষের ছায়া। আর এখন সব আলো নিভে গিয়েছে, চঞ্চলতা কোথায় হারিয়ে গিয়েছে। বাবার কথা এত মনে পড়ছে কেন? বুকটা ফেটে যাচ্ছে। একটু দেখতে মন চাইছে, কথা বলতে। ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেছে ছায়ার। তারপরেও ফ্রেশ হয়ে ছায়া নিচে চলে আসে। নিচে এসে যে দৃশ্য সে দেখে, সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ছায়া। আপনি কি ভেবেছেন মেয়েটাকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে এখন নিজেও এসে জুটবেন? আমি জানি আমার ছেলের এইসব পাগলামির পেছনে আপনার মেয়েরও হাত আছে। ছায়ার চাচি শাশুড়ি হন ইনি। এতদিন ছিলেন না বাড়িতে, আজ এসেছেন। বরাবরই নিজের মেয়ের সঙ্গে নির্ঝরকে কল্পনা করে এসেছেন তিনি। তৌফিক হাসান বাড়িতে প্রবেশ করেই এনার মুখোমুখি হন। তবে আশ্চর্যের বিষয় হলো ছায়ার শাশুড়ি মাও সেখানে উপস্থিত, কিন্তু তিনি নিশ্চুপ, কিছুই বলছেন না।
তৌফিক হাসান মাথা নিচু করে রেখেছেন। কি বলবেন তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। আমার বাবা আপনাদের ছেলের ঘাড়ে আমাকে তুলে দেয়নি। ছায়া তার বাবাকে জড়িয়ে ধরে গিয়ে। এইসব কথা আর বলবেন না আম্মু, আপনি তো সব জানেন না। এভাবে আমার বাবাকে অপমান হতে দেখছেন, কিছু তো বলছেন না। 2 টাকার ফুলওয়ালির মেয়ে হয়ে এত দেমাগ আসে কোথা থেকে? 2 টাকার ফুলওয়ালির মেয়েকেই আপনাদের ছেলে জোর করে বিয়ে করেছে। কথাটা বলা মাত্রই ছায়ার গালে চড় বসিয়ে দেন আনিকা বেগম। বড়দের মুখে মুখে তর্ক করতে নেই, শেখায়নি তোমার বাবা? চোখের সামনে মেয়েকে চড় খেতে দেখে হতবাক হয়ে যায় তৌফিক হাসান। ছায়াকে নিজের দিকে টেনে নেয় তৌফিক হাসান। ছায়ার মাথাটা তুলে শাশুড়ির দিকে তাকিয়ে আছে। চোখ বেয়ে অশ্রু দানা টুপটুপ করে গড়িয়ে পড়ছে তার। তোমার বাবাকে নির্ঝর তোমার সঙ্গে দেখা করতে নিষেধ করেছে, ভুলে যাও সব। থামুন আপা, আমি চলে যাচ্ছি। আমার মেয়েটার ভুল হয়ে গেছে। তোমার কোনো দোষ নেই বাবা। আছে। এই রকম ভাবে বড়লোকদের সামনে কথা বলতে নেই মা। এই যে এটা মা পাঠিয়েছে, এটা রাখ মা। একটা আম, যেটা 12 মাসই একটা গাছে হয়। তৌফিক হাসান এবং 6 জন মিলে 6টা গাছ লাগিয়েছিল, সেখানে প্রথমে আম হয়েছে। বাবা! তৌফিক হাসান চোখ তুলে তাকানোর সাহস করল না। শ্বশুর বাড়িতে মা, এটা অনেক কিছু মানিয়ে নিতে হয়। আমি আজ আসি। তৌফিক হাসান চলে যায় সেখান থেকে। ছায়া সেই যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিজের জন্ম হওয়া নিয়েও ঘৃণা হচ্ছে ছায়ার। আর যদি তার জন্মই না হতো, তাহলে বাবাকে এইরকম ভাবে অপমান হতে হতো না। কাকে বলবে এসব কথা? কাকে দেবে সে বিচার? পৃথিবী এমন কেন? তৌফিক হাসানের অসহায় চেহারাটা বড্ড বেশি চোখের সামনে ঘুরছে তার। ছায়ার নিস্তব্ধতার পরিবেশ ভার মানিয়ে নিয়েছে একেবারে। ছায়া সেখান থেকে প্রস্থান করে। শাড়ির আঁচলটা হাত বেয়ে নিচে পড়েছে। কোনো খেয়াল নেই ছায়ার। চোখের সামনে শুধু বাবার অসহায়ত্ব ভেসে আসছে। রুমে এসে বসে বসে ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে ছায়া। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। বৈশাখের রোদ যেন গরমের তীব্রতা হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে। মাথার উপর সিলিং ফ্যানটাও বন্ধ। ঘেমে নেমে গিয়েছে ছায়া। এই প্রচন্ড গরমের মধ্যেও গত 2 ঘন্টা যাবৎ বসে আছে ছায়া। ছোট্ট মাথায় কিছুই আসছে না, কি করবে কি করবে না, কাকে বলবে তার সাথে অন্যায় হচ্ছে। সংসারের এসব প্যাচ সম্পর্কে ছায়ার কোনো ধারণা নেই। শাড়ির আঁচল গুছিয়ে উঠে দাঁড়ায় ছায়া। বাড়ির পেছনে একটা গেট আছে, বাগান থেকে সেই দিকে যাওয়া যায়। নির্ঝরের রুম থেকেই সেই গেটটা দেখা যায়। সেখানে কোনো গার্ড নেই। ছায়া নিচে নেমে আসে। দুপুরের সময়, আরো গরম পরিবেশ। কেউ বাইরে নেই, শুধু কিছু মেড আছে। ছায়াকে মেয়েডরা এগিয়ে যায়। কিছু লাগবে ম্যাডাম? না। ছায়া বাগানের দিকে এগিয়ে যায়। ছায়াকে বাগানে যেতে দেখে কেউ কেউ কিছুই আর মনে করে না। ছায়া বাগানে এসে গেটের দিকে এগিয়ে যায়। ভাগ্য সহায় তার, গেট খোলা। ছায়া এদিকে ওদিকে না দেখেই বেরিয়ে যায়। আর বেরিয়ে সোজা হাঁটা ধরে। কোথায় যাবে জানে না, তবে এখানে আর থাকবে না। মাথায় যা এসেছে তাই করে ফেলেছে। এর ফল কি হবে কিছুই ভাবলো না। অন্যদিকে প্রেস কনফারেন্স এবং একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে নির্ঝর বাড়িতে ফিরেছে। নির্ঝরের গাড়ি বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গার্ড এসে গাড়ির দরজা খুলে দেয়। নির্ঝরের হাত থেকে প্যাকেটটা নিয়ে নেয়। নির্ঝর বাড়িতে প্রবেশ করে বুঝতে পারে তার বাড়িটাতে আজ নিস্তব্ধতাই ছেয়ে গেছে। তবে সেই দিকে লক্ষ্য না করে নির্ঝর রুমে চলে যায়। রুমে গিয়ে ছায়াকে না পেয়ে অবাক হয় নির্ঝর। ছায়া, কোথায় তুমি? আমাকে এক গ্লাস পানি দাও না। ছায়ার কোনো উত্তর আসছে না। নির্ঝর ধৈর্য ধরে। সব সময় উল্টা পাল্টা ভাবা উচিত নয়। দেখছি কোথায় কি আছে, এখানেই আছে। নির্ঝর কোটটা খুলে বিছানায় খুলে রাখলো। নির্ঝরের সিংহের ন্যায় হুঙ্কার শুনে চৌধুরী বাড়ির সব গার্ডস এবং মেডস এক জায়গায় হয়েছে। আমার বউ কোথায় গেছে? দেখে রাখার দায়িত্ব কাদের ছিল? নির্ঝরের চিৎকার শুনে সামনে থাকা সবাই থরথর করে কেঁপে উঠছে। জনাব,
ম্যাডামকে বাগানের দিকে যেতে দেখেছিলাম, বুঝিনি উনি কোথাও চলে যাবেন। বাগানে তো উনি যাই। গার্ডস কি করছিল তখন? নির্ঝরের চিৎকার শুনে আনিকা বেগম, রিনিতা খানম, রোজ সবাই নিচে নেমে এসেছে। আতিফ চৌধুরী এবং আতিক চৌধুরী তখন বাড়িতে নেই। কি হয়েছে বাবা, এত চিৎকার করছিস কেন? আম্মু, ছায়া কোথায়? সকালে তো বাড়িতেই ছিল। তাহলে সকালে কি হয়েছিল যার জন্য তাকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? রিনিতা খানম এবং আনিকা বেগম উভয়ের চেহারায় কালো মেঘ ছেয়ে যায়। রোজ পরিস্থিতি বুঝে উত্তর দেয়, কিছুই হয়নি নির্ঝর, তুমি শুধু শুধু চিৎকার করছো। ছায়া কোথাও গেলে সেটা ছায়ার নিজের ইচ্ছাই গিয়েছে। সকালেও সে নিচে এসে খাবার খেয়েছে। একেবারে মিথ্যা কথা। ছায়া খাবার খাওয়ার জন্য নিচে নেমেছিল, কিন্তু সে খায়নি। নির্ঝর একজন অত্যন্ত চালাক বিচক্ষণ পুরুষ। মাটিতে পা রাখলেই পরিস্থিতি আন্দাজ করতে পারে। তবে এখন প্রথম কাজ ছায়াকে খোঁজা। যদি বিষয়টা এতটাই সহজ হয়, তাহলে এটাই সবার জন্য ভালো হবে। আগে ওই জানোয়ারকে খুঁজে ওর গোষ্ঠী উদ্ধার করি, এরপর দেখছি বাকিদের গোষ্ঠী। অতিরিক্ত রাগে গৌর বর্ণের মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। কপালের শিরাগুলো স্পষ্ট ফুলে উঠেছে। নির্ঝর বেরিয়ে যায় চৌধুরী ভিলা থেকে। রিনিতা খানম অবাক হয়ে গিয়েছেন নির্ঝরের এই রূপ দেখে। ভাবি, হ্যাঁ, নির্ঝর এতটা পাগল হয়েছে মেয়েটার জন্য? আনিকা বেগমের চেহারায় স্পষ্ট তিনি মোটেও বিষয়টা নিয়ে খুশি নন। যে যার রুমে যাও। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি, সকালে এখানে কি হয়েছে এর একটা শব্দ যদি নির্ঝরের সামনে কেউ উচ্চারণ করো, তাহলে খুবই খারাপ হয়ে যাবে বিষয়টা। তাই ভেবেচিন্তে কাজ করবে। কথাটা বলে আনিকা বেগম চলে যায় নিজের রুমে। সার্ভেন্টরাও যে যার কাজে লেগে যায়। সার্ভেন্টদের মাঝে পাখি বলে একটা মেয়ে আছে। মেয়েটা আরেকজন সার্ভেন্টকে বলে, ম্যাডামের আব্বার সাথে এরকম করা উচিত ছিল বলো? কি বলবো বলো? মেয়েটা খুবই বড়সড় ভাবে ফেঁসে গেছে ওনার জন্য। আমার মায়া লাগে মাঝে মাঝে। নিশ্চয় মা বাবার আদরের মেয়েটা। কি যে কও, আমি কাম করি এইখানে, তাও আব্বা আম্মা আমারে কত ভালোবাসে। দিন শেষে আব্বা কত আদর করে, আম্মাও। পাগলের মতো গাড়ি চালাচ্ছে নির্ঝর। আজ সবকিছু হয়তো গাড়ির নিচেই পড়ে ধ্বংস হয়ে যাবে। পেছনে দেহরক্ষীরা চাইলেও নির্ঝরের গাড়ির স্পিড ধরতে পারছে না। প্রেসিডেন্টের রাস্তা সব সময় ক্লিয়ার থাকে, তবে নির্ঝর যে এই দিকটাই আসবে এটা কারোরই জানা নেই। ব্যস্ত রাস্তার ভেতরে ট্রাফিক পুলিশ যখন নির্ঝরের গাড়ি দেখেছে, তখনই দুই পাশে সবকিছু খালি করে দেওয়া হয়েছে। নির্ঝরের শরীর কাঁপছে, অজানা ভয়ে ভেতরটা বারবার কেঁপে উঠছে। গাড়ির সামনে রক্ত মাখা দুটো চুড়ি রাখা। চুড়ি দুটো নির্ঝর যখন বাড়ি থেকে বের হয়, তখন একজন গার্ডস এসে নির্ঝরের হাতে দেয়। কেউ একজন এটা পার্সেল করে এর জন্য মধ্যে রেখে গিয়েছে। চুড়ি দুটো একেবারে ছায়ার হাতে থাকা চুড়ির মতোই দুটো। নির্ঝর এতটাই পাগল পাগল লাগছে যে পার্সেলটা কোথা থেকে এসেছে সেটাও খোঁজ নিতে বলার শক্তি পায়নি। সিসিটিভিতে দুপুরের ফুটেজটা দেখা গিয়েছে। ছায়া বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে নির্ঝরের। চৌধুরী বাড়িতে এসে ছায়ার কোনো ক্ষতি করবে কেউ, এটা সম্ভব নয়। কিন্তু ছায়া যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, অজানা আশঙ্কায় ভেতরটা অস্থির হয়ে আছে নির্ঝরের। বাড়িতে পায়ের ওপর পা তুলে ওয়াইন উপভোগ করছে আদনান। আমার সারপ্রাইজ নির্ঝরের ভালোই লাগবে, তাই না নাফিস? নাফিজ আদনানের সেক্রেটারি। স্যার, আমার ভয় লাগছে একটা বিষয়ে। প্রেসিডেন্ট যদি জানতে পারে তাহলে? আরে এইসব ভয় পেও না। আমার সমুদ্র কন্যা যখন বাড়ি থেকে বেরই হয়েছে, তখন এতটুকু ভয় দেওয়া উচিত আমার বেস্ট ফ্রেন্ডকে, তাই না? কিন্তু স্যার, আপনি ওনার চুরির ডিজাইন এত ডিটেলস মনে রেখেছেন কিভাবে? আদনান নাফিসের দিকে তাকায়। সামনে যখন সমুদ্র কন্যা থাকে, তখন আমার দৃষ্টি শুধু তার দিকেই থাকে। এদিকে ওদিকে আমার কিছুই খেয়াল থাকে না।
ওর শাড়িতে কি ডিজাইন ছিল তাও বলে দিতে পারবো। ইন্টেলিজেন্ট কিন্তু আপনি স্যার। সেটাতে আমি অনেক আগে থেকেই। আদনান পৈশাচিক আনন্দে ওয়াইন উপভোগ করতে থাকে। গ্রীষ্মের তেজ ধরণী জুড়ে নিজের তাণ্ডব ভালোই দেখাচ্ছে। সূর্যের তীব্র রোদে পুড়ে যাচ্ছে শরীর, শুধুমাত্র কাজের জন্য। কিছু মানুষ বাইরে বেরিয়েছে, বাকি কোনো মানুষের দেখা মিলছে না। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ছায়া। চোখ দুটো তার খালি, বিষণ্ণতায় চোখের পানিও পড়া বন্ধ হয়ে গেছে। গরমের তীব্রতা এত বেশি যে বাতাসও পাতলা হয়ে এসেছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত ছায়া। সামনে একটি পার্ক। পার্কটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বড় বড় গাছ আর অসম্ভব সুন্দর দৃশ্য। ছায়া গিয়ে একটা গাছের নিচে বেঞ্চে বসে পড়ে। চোখ বেয়ে আবারও পানি গড়িয়ে পড়ছে। বারবার বাবার অসহায় সেই মুখশ্রী ভেসে উঠছে চোখের সামনে। ছায়া পা দুটো উঠিয়ে বুকের সঙ্গে বেঁধে নেয়। আবারও ফুপিয়ে কান্না করে ওঠে। বিরক্তিকর, সবই বিরক্তিকর। আমি করব না সংসার, করব না, কিচ্ছু করব না। আমার মুক্তি চাই, মুক্তি চাই আমার। হঠাৎ করে হাতে শক্ত করে টান অনুভব হয় ছায়ার। বসা থেকে সোজা মাটিতে দাঁড়িয়ে পড়ে। সামনে থাকা লোকটা আলগোছে হয়ে আছে, চুল এলোমেলো হয়ে আছে। কিছুক্ষণের ব্যবধানে কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। ছাড়ুন আমাকে, বাড়িতে চল। যাব না, আমাকে আর উস্কাস না। সাপ নিয়ে খেললে ছোবল খেতে হবে কিন্তু ছায়া। যাব না, কোথাও যাব না। চাই না আমি কিচ্ছু, চাই না কিছু। কোনো সংসার চাই না, আমাকে শান্তি দিন। পাগলের মতো বকে যাচ্ছে ছায়া। নিজেকে ক্রমশ নির্ঝরের হাত থেকে ছাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে সে। ঠাস, চরটা এত জোরে পড়েছে যে উল্টো দিকে ঘুরে মাটিতে পড়ে গিয়েছে ছায়া। কানের চারিদিকে একটা অদ্ভুত শব্দ হচ্ছে। যন্ত্রণায় মাথাটা কাজ করাই বন্ধ হয়ে গেছে। চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। গলা শুকিয়ে আসছে নির্ঝরের। জিহবা দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নেয় নির্ঝর। ছায়ার হাতটা ধরে মাটি থেকে উঠিয়ে দাঁড় করায়। এক হাতে শক্ত করে চেপে ধরে। ছায়ার কণ্ঠ নীল। তোকে অনেক ছাড় দিয়েছি তাই? অনেক সাহস হয়ে গেছে তাই না? জানোয়ার, তোর সাহস আমি বের করছি। তোর পা দুটো কেটে ঘরে বসিয়ে রাখবো, বুঝিস কেমন লাগে? ছায়ার এবার ভীষণ ভয় করছে। এতক্ষণ রাগের ক্ষোভে কত কিছুই সে বলে ফেলেছে, কিন্তু এখন ভয় করছে। চরটা খেয়ে আর কিছুই সহ্য করার সাহস পাচ্ছে না সে। বেয়াদব মেয়ে, তুই আমার, শুধু আমার। কথাটা মাথায় গেঁথে নে। পৃথিবীতে তোকে আমার থেকে শুধুমাত্র মরণ বিচ্ছিন্ন করতে পারবে, বুঝেছিস? ছায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। চোখের সাদা অংশ বেরিয়ে আসছে। ছেড়ে দেয় নির্ঝর ছায়ার গলা। ছায়া ঢলে পড়ে। পাজা কোলে তুলে নেয় ছায়াকে। চোখ বন্ধ হয়ে এসেছে ছায়ার। গাড়িটা পার্কের রাস্তায় রেখে ভেতরে এসেছে নির্ঝর। ছায়াকে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরে। বিকালের দিকে বাসায় ফেরে তৌফিক হাসান। ক্লান্ত শরীর তার, দেখেই বোঝা যাচ্ছে ভালো কিছু অভিজ্ঞতা হয়নি তার। রাবেয়া বেগম স্বামীকে দেখে ছুটে আসেন। তোমার আব্বু ছায়াকে দেখেছো? তৌফিক হাসান কিছু বলে না, বাড়ির ভেতরে চলে আসে। তুমি ক্লান্ত? দাঁড়াও, পানি এনে দিচ্ছি। রাবেয়া বেগম দ্রুত পানি নিতেই রান্নাঘরে ছুটে গেলেন। এক গ্লাস পানি নিয়ে তৌফিক হাসানের সামনে দেন। পানি। সবটুকু পানি একেবারে শেষ করে তৌফিক হাসান। কি হয়েছে, দেখেছো ছায়াকে? হ্যাঁ। কেমন আছে আমার কলিজা? কথা বলছো না কেন? আরে কথা বলেছো ওর সাথে? হ্যাঁ। কি বললো? আমার কথা জিজ্ঞাসা করেছে। তৌফিক হাসান নিজেকে অনেক শক্ত করেন। এই মুহূর্তে স্ত্রীর সামনে সবটা বললে তার স্ত্রী আরো ভেঙে পড়বে। হ্যাঁ, আমাদের মেয়ে রানীর মতো আছে সেই বাড়িতে। রানীও এর থেকে কম ভালো থাকে। জানো কত আদর করে সবাই ওখানে ওকে। জামাইকে দেখলে? না, ছিল না বাড়িতে। দেখা করে আসতে পারতে। সময় কই বলো, ফিরতেও তো হতো, তাই এত দেরি হয়ে গেছে। যাক, আমাদের মেয়েটা ভালো আছে।
এতেই আমি খুশি হলাম। তৌফিক হাসান জোরপূর্বক হাসির চেষ্টা করেন। গাড়িটা শনশন শব্দে তার আপন গতিতে আপন উদ্দেশ্যের দিকে ছুটেছে। ছায়া ভয়ে কোনো কিছুই বলছে না, নিশ্চুপ হয়ে বসে আছে। যদিও সে এই মুহূর্তে নির্ঝরের থেকে দূরে যাওয়ার দুঃসাহস করছে না। নির্ঝরের শক্ত হাত তার কোমরে বারবার তাকে পেঁচিয়ে রেখেছে। শাড়ির আঁচল ভেদ করে ঠান্ডা হাতটা পেট স্পর্শ করছে। মন চাইলেও ছাড়তে পারছে না নিজেকে। নির্ঝর এমনভাবে বসে আছে যেন কিছুই হয়নি। ওদের মাঝে পিন-পতন নীরবতা। নির্ঝরের বুক এখনো কেঁপে উঠছে রক্তমাখা চুড়িগুলোর কথা মনে করে। নির্ঝর নিজের আরেক হাত দিয়ে ছায়ার হাত উঁচু করে। চুড়ি তো ছায়ার হাতেই আছে। অবাক হয় নির্ঝর, ওই হাতেও চুড়ি আছে। তাহলে কেউ জানতো ছায়া বেরিয়ে গিয়েছে চৌধুরী বাড়ি থেকে, এবং সে নির্ঝরকে মাত্রাতিরিক্ত ভয় দেওয়ার জন্য এই কাজটা করেছে। সবকিছুর খোঁজ লাগাবে সে, শুধু আগে একবার পাখিটাকে খাঁচায় বন্দি করুক। তারপর তার জীবনের সব থেকে বাজে দিন এটা। ছায়াকে হারানোর কথা নির্ঝর কল্পনাও করতে পারে না। সে পাগলের মতো গাড়ি চালাচ্ছিল ছায়াকে খোঁজার জন্য। এদিকে সেদিকে খালি চোখ বোলাচ্ছে। কোথায় যেতে পারে মেয়েটা? রক্তমাখা চুড়িগুলো দেখে দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ তার বুকের ওপরে পাড়া দিয়ে রেখেছে। জীবনে কখনো এত বাজে অনুভূতি হয়নি নির্ঝরের। এই দম বন্ধ করা অনুভূতির সঙ্গে নির্ঝর বুঝতে পারে সে ঠিক কতটা ভালোবাসে তার মায়াবতীকে। এদিকে ওইদিকে ছুটতে ছুটতে হঠাৎ পার্কের বাহির থেকে শাড়ি পরে বসে থাকা এক কন্যার দেখা মেলে। সে মাত্রই বসে মুখ দুই হাঁটুতে গুজে কান্না করছে। নির্ঝরের ভেতর বাড়তে থাকা ঝড় আরো বেড়ে যায়। দ্রুত করে পার্কের ভেতরে গাড়ি থামিয়ে ভেতরে চলে আসে। নির্ঝর ভাবে, যদি সে ছায়াকে না পেত, যদি ওই চুড়িগুলো সত্যি ছায়ার হতো। হঠাৎ এমন ভাবনায় ছায়ার কোমর আরো শক্ত করে চেপে ধরেছে নির্ঝর। ছায়া আহ আহ করে শব্দ করে ওঠে। নির্ঝর ফিরে তাকায়। ছায়া মাথা নামিয়ে নেয়। সে আবারও চোখ সরিয়ে বাহিরের দিকে দৃষ্টি স্থির করে। দেখতে দেখতে চৌধুরী বাড়িতে পৌঁছে যায় গাড়িটা। নির্ঝর গাড়ি থেকে বের হয়ে ছায়ার হাতটা ধরে ওকে টেনে বের করে। কোনো দিকে না তাকিয়ে ছায়াকে নিয়ে সোজা বাড়ির ভেতরে হাঁটা ধরে। নির্ঝরের বড় বড় পায়ের সঙ্গে ছায়া তাল মিলাতে পারছে না, বারবার হোঁচট খাচ্ছে। কিন্তু সেই দিকে নির্ঝরের কোনো নজর নেই। রোজ লিভিং রুমেই বসেছিল। রোজের সাথে আনিকা বেগমও আর রিনিতা খানমও আছে। বাড়িতে ফিরেছে আতিফ চৌধুরী এবং আতিক চৌধুরী। দুজন সবাইকে লিভিং রুমে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, তোমরা এখানে বসে আছো কেন? রিনিতা খানম কিছু বলতে নিলে আনিকা বেগম থামিয়ে দেয়। চুপ থাকতে বলে, সে বলবে সবটা। আনিকা বেগমের কণ্ঠ রাগান্বিত ভাব নিয়ে বলে, তোমার ছেলের বউ। বাকি কথা বলার আগেই সদর দরজা দিয়ে নির্ঝর ছায়াকে টানতে টানতে ভেতরে প্রবেশ করে। আতিফ চৌধুরী ছেলের এমন পাষাণ ভাব দেখে ভুরু কুঁচকে তাকায়। নির্ঝর, এটা কি ব্যবহার? বৌমাকে এইভাবে টেনে কোথা থেকে নিয়ে এলে? বাবা, এখন কথা বলার সময় নয়। সবাই এখানে বসো, কেউ যাবে না। আমি আসছি, আমার কথা আছে। আগে ওকে ওর আসল জায়গাটায় রেখে আসি। আতিফ চৌধুরী ছেলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এভাবেই টেনে হিসড়ে মেয়েটাকে নিজের জীবনে এনেছে। সারা জীবন এমন টেনে হিসড়েই কেটে যাবে? বিরক্তিকর। শান্ত হন ভাইয়া। নির্ঝরের রাগের পেছনে ভালোবাসাটাও দেখা যায়। ভালোবাসা কি এক তরফের জোর জবরদস্তিতে হয় আতিফ? রিনিতা বেগম উঠে দাঁড়ায়। ভাইজান, এই জন্যই যে নির্ঝরকে এমন কাউকে বিয়ে করতে হতো যে নির্ঝরকে ভালোবাসে। আহা রিনিতা, থামো সবাই। যে যার নিজের কথাই ভাবছো। আর ওই যে মেয়েটা, তার কথা কেউ ভেবেছো? আতিফ চৌধুরীর কথায় সত্যতা আছে, কিন্তু সবাই কথাটা শুনে বিরক্তই হলো। ছায়াকে রুমে এনে দাঁড় করায় নির্ঝর। পায়ে ব্যথা পেয়েছে।
ওঠার সময় ছায়াকে বিছানায় বসায়, ছায়ার গালে হাত রাখে, নিজের দিকে ফেরায়। নির্ঝরের যে চোখে এতক্ষণ প্রচন্ড রাগ দেখা যাচ্ছিল, সে চোখে এখন দেখা যাচ্ছে এক রাশ ভালোবাসা আর ভয়। কেন এইভাবে বেরিয়ে গিয়েছিলে বউজান, বলো। ছায়া মাথা নিচু করে নেয়। নির্ঝর নিচু করা মাথা আবারও তুলে নিজের দিকে ফেরায়। বলো। এমনি। নির্ঝর ছায়াকে নিজের দিকে সোজাসুজি ফেরায়। এমনি কেউ বাড়ি থেকে বেরিয়ে যায়? আমার ভালো লাগছিল না। তোমার কখনোই ভালো লাগে না, এটা শুধুমাত্র কারণ না, এটাই কারণ। নির্ঝর ছায়াকে অবাক করে জড়িয়ে ধরে। ছায়া ভেবেছিল আরো দুই একটা চড় খাবে হয়তো। এইরকম আর কখনো করো না, আমার ভয় হয়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, তোমাকে আমি হারাতে পারবো না। কথাগুলো বলার সময় নির্ঝরের গলা ধরে আসছিল। ছায়া মাথা তুলে তাকায়। নির্ঝর ছায়ার কপালে চুমু খায়। যাও, ফ্রেশ হয়ে এসো, শাড়ি বদলে এসো। ছায়া উঠে দাঁড়ায়। পায়ে ভালোই ব্যথা পেয়েছে, খুঁড়িয়ে চলতে হচ্ছে। নির্ঝর দ্রুত ছায়াকে কোলে তুলে নেয়। তুমি কখন ব্যথা পেয়েছো? ছায়া উত্তর দেয় না। এখন নিশ্চুপ থাকাই শ্রেয়। নির্ঝর ছায়াকে ওয়াশরুমে নিয়ে আসে। ছায়া গোসল করে শাড়িটা বদলে নেয়। নির্ঝর আবারও ছায়াকে নিয়ে আসে, পাজা কোলে করে তুলে ছায়াকে শুয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। সে জানে ছায়া ক্ষুধার্ত, কিন্তু এখন সে আগে অন্য কাজটা সেরে নি, পরে বউকে খাওয়ানো যাবে। ছায়াকে বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ে। ছায়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ছায়া ধীরে ধীরে চোখটা বন্ধ করে নেয়। নির্ঝর জানতো এভাবে আদর করে দিলে ছায়া ঘুমিয়ে যাবে। ঠিক তাই হলো, ঘুমিয়ে গেছে ছায়া। ছায়াকে বিছানায় শুয়ে বালিশ ঠিক করে দিতে দিতে ফোনে মেসেজ আসে। নির্ঝর ফোনটা হাতে নিয়ে বেলকনিতে চলে আসে। তার বাড়ির সিসিটিভি ফুটেজ। সে জানতো বিনা কারণে ছায়া এইভাবে বাড়ি থেকে বের হবে না। আর ছায়া কেমন পাগলামি করছিল, নিশ্চিত সে ভীষণ কষ্ট পেয়েছে। পুরো কাহিনী দেখে নির্ঝর স্তব্ধ। মানে, সে একজন প্রেসিডেন্ট আর তার স্ত্রী তার মায়ের হাতে চড় খাচ্ছে। মানলাম, সেই মা যে সে শাসন করতেই পারে, কিন্তু তাই বলে বিনা কারণে? কোনো মেয়ে বা ছেলে নিজের সামনে বাবা মাকে অপমান হতে দেখতে পারে না। শি ইজ ওয়াইফ অফ এ প্রেসিডেন্ট। তারপরেও বলি হচ্ছে, এটা কি নিয়ম প্রকৃতির? ইচ্ছে করছে ফোনটা ছুঁড়ে মারতে, কিন্তু ছায়া ঘুমিয়ে আছে, শব্দ শুনলে উঠে যাবে। নির্ঝর ধীরে রুমে প্রবেশ করে। ঘুমন্ত ছায়ার পাশে ফ্লোরে হাঁটু গেড়ে বসে। তুমি আমার স্ত্রী, এ কথা ভাবা অন্যায় যে? তোমার প্রতি হওয়া অবিচারগুলো আমি কাপুরুষের মতো প্রশ্রয় দেব? নির্ঝরের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। ঘুমন্ত ছায়ার কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয় শেষবার। এরপর প্রস্থান করে রুম থেকে। নিচে এসে নির্ঝর দেখতে পায় সবাই সেখানে বসে আছে। সে বলেছে কেউ কোথাও যায়নি। নির্ঝর গিয়ে সোফায় বসে। আব্বু। হ্যাঁ বলো। তোমার কথা শোনার জন্যই বসে আছি আমি। দাদি কখনো আম্মুর গায়ে হাত তুলেছে? আতিফ চৌধুরীর চেহারায় অবাক হওয়ার ভাব ফুটে ওঠে। আনিকা বেগমের মুখে রাগ ফুটে ওঠে। মনে মনে সে ছায়াকে গালি দিচ্ছে। ছোট লোকের বাচ্চা, সব বলে দিয়েছে। বাপও যেমন, মেয়েও তেমন, জ্বালিয়ে ছাড়লো। এই প্রশ্ন কেন করছো বাবা, বলো আমাকে। না, তোমার দাদি কেন তোমার মায়ের গায়ে হাত তুলবে? ধরো মা অনেক বড় একটা অন্যায় করলো, দাদি প্রথম কি করবে? মাকে বোঝাবে, নাকি আগে মায়ের গায়ে হাত তুলবে? বোঝাবে, যত বড়ই দোষ হোক না কেন। এভাবে নিজের সন্তানকেও মারা উচিত না। সেখানে বউ মানুষকে তো নাই। আপনার স্ত্রী আমার বউকে মেরেছে। আতিফ চৌধুরী এবার আরো অবাক হয়ে যায়। স্ত্রীর দিকে তাকায়। কি বলছো এসব নির্ঝর? নির্ঝর নিজের বউয়ের মুখের ভাষা বলেছে, এটা বুঝতে পারছো না? আম্মু, আমি এতটাও বাচ্চা নই যে আমার বউয়ের মুখের ভাষা বলবো। থামো নির্ঝর, আমাকে একটু কথা বলতে দাও। আনিকা আমার ছেলের বউয়ের ভাষা বলেছে বুঝলাম, কিন্তু তুমি যে মেরেছো, এটা সত্যি না মিথ্যা?
সোজা সাপটা উত্তর দাও। হ্যাঁ সত্যি। কারণটা বলো। বড় আব্বু, সেখানে ছায়া বেয়াদবি করছিল আমার আম্মুর সাথে। এনাফ। নির্ঝর সামনে থাকা কাচের টেবিলটা এক ঘুষিতে ভেঙে ফেলেছে। সবাই কেঁপে উঠেছে। আমি এখানে কোনো থার্ড পার্সনের কথাটা শুনতে চাই না আব্বু। থাম বাবা, শান্ত হ। রোজ বড়রা কথা বললে তার মাঝে কথা বলতে নেই। রোজই কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেয়, সরি। কি হয়েছিল আনিকা, খুলে বলো। আব্বু আম্মু আর কোনো মিথ্যা কথা বলুক তার আগে আমি বলতে চাই, বাড়ির লিভিং রুমে সহ বাইরের সব জায়গায় যে সিসিটিভি আছে, এটা আম্মু ভুলেই গিয়েছিল। হয়তো এখনো ভুলেই রয়েছে, তাই তো মিথ্যা বলে যাচ্ছে। আনিকা বেগম এবার বুঝতে পারে সে ভুল করে ফেলেছে। তার মাথায় ছিল না ফুটেজগুলো ডিলিট করে ফেললেই হতো। রিনিতা খানমও এবার ভয় পেয়ে গেছে। আমার শ্বশুর এসেছিল, ওনাকে অপমান করেছে চাচি। বলেছে ছায়ার বাবা ছায়াকে আমার ঘাড়ে তুলে দিয়েছে। ছায়া শুধু বলেছে এটা মিথ্যা কথা, আমার বাবা আপনাদের ছেলের ঘাড়ে আমাকে তুলে দেয়নি। এটাই তার অপরাধ। আতিফ চৌধুরী নিস্তব্ধ, ভাষা হারিয়ে ফেলেছে। আম্মু, ছায়া আপনার টাকার দাসী নয় যে যা ইচ্ছা তাকে বলে যাবেন আর সে শুনবে, কোনো উত্তর দিতে পারবে না। ছায়া আমার বউ, অন্তত এতটুকু ভয় যেন সবার ভিতরে থাকে যে সে মিসেস চৌধুরী, দেশ প্রধানের অর্ধাঙ্গিনী। পুরো দেশ যাকে সম্মান দিতে বাধ্য, তাকে আপনিও সম্মান দেবেন। না হলে আমি আপনাকে এরপর থেকে রাষ্ট্রদ্রোহী হিসাবে চিনব। কারণ প্রেসিডেন্টের কথা অমান্য করা এবং তার স্ত্রীকে অপমান করা প্রেসিডেন্টকে অপমান করার সমান। আমার স্ত্রী আর একটা অবিচার সহ্য করলে তাকে নিয়ে এই বাড়ি ছাড়তে আমি বাধ্য হব। নির্ঝর উঠে চলে যায় সেখান থেকে। তোমার ছেলের কত বড় বেয়াদব হয়ে গেছে দেখেছো? আরে, ওকে যে জন্ম আমি দিয়েছি। কান্না করতে করতে কথাগুলো বলছেন আনিকা চৌধুরী। জালিম, এতটা পরিমাণ জালিম হয়ে যেও না যে প্রকৃতি তোমায় জালিম সহ্য করতে না পারে। তুমিও ওই মেয়েটার পক্ষে কথা বলছো? ওই মেয়েটা আর এই মেয়েটা নয়। সত্যি সব সময় সত্যি হয়। আতিফ চৌধুরী প্রস্থান করে সেখান থেকে। দেখেছো ভাই, দেখেছো, তোমার ভাই আমাকে কখনো সাপোর্ট করে না। ভাবি, শান্ত হন। আর বৌমাকে নিয়ে দয়া করে কোনো ঝামেলা করেন না। আর তুমি রিনিতা, ভুলে যাও, ভালো হয়ে যাও তুমি। আমি কি করলাম, কি করেছো তা তো ভালো করেই জানো। ছায়া ঘুমিয়ে আছে আর ছায়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে নির্ঝর। রাত 2টা 30 বাজে। নির্ঝর না ঘুমিয়ে ছায়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ঘুম থেকে উঠলেই তার খিদে পাবে। আর সে যতদূর জানে, ছায়া কখনোই নিচে যাবে না খাবার আনতে। নিজেকে এই মুহূর্তে পাগল মনে হচ্ছে নির্ঝরের, কিন্তু তারপরেও এই কাজগুলো করতে অদ্ভুত লাগছে তার। এই ভালো লাগার নামই হয়তো ভালোবাসা। নির্ঝরের চিন্তার মাঝে হঠাৎ করে ছায়া নড়ে চড়ে ওঠে। ক্ষুধা লেগেছে আর ঘুম হবে না ছায়ার। চোখটা মিটমিট করে খুলে তাকায়। এদিকে ওদিকে তাকিয়ে নির্ঝরের দিকে পাশ করে শোয়। নির্ঝর তার দিকেই তাকিয়ে আছে। ছায়া কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর হঠাৎ করেই উঠে বসে। কি হয়েছে? কিছু না। ঘুমাননি? হুম। কেন? চলো খেতে চলো। ছায়া ঘড়ির দিকে তাকায়। এত বেজে গেছে, ঘুমাননি কেন? মন চাইলো না তাই। ছায়া তাকিয়ে আছে, অবাক হওয়ার কথা। নির্ঝর ছায়াকে পাজা করে তুলে নেয়। চলো। এই রাতে? হ্যাঁ। নির্ঝর নিচে চলে আসে, ছায়াকে নিজের হাতে খাইয়ে দেয়। ছায়াও আর না করে না। এতটা খেয়াল কিভাবে কেউ রাখতে পারে ছায়া ভেবে পারে না। মাঝে মধ্যে তো মানুষটাকে ভালোই লাগে, আবার মাঝে মাঝে ভীষণ ভয় করে। ছায়াকে খাইয়ে নির্ঝর প্লেটটা ছায়ার দিকে এগিয়ে দেয়। এবার আমাকে খাইয়ে দাও। ছায়া চুপচাপ, নির্ঝর যা বলে তাই করে। নিস্তব্ধ রাত, কোনো শারীরিক স্পর্শ ছাড়াই এ যেন এক বিস্ময়কর ভালোবাসার প্রকাশ। এজন্যই বলে ভালোবাসা আত্মার হয়। শরীর তো মরে গেলে পচে মাটিতে মিশে যায়। যে মানুষটা কোনো শারীরিক চাহিদা বাদে
প্রিয় মানুষের সঙ্গে কথা বলেই শান্তি পাই, তার ভালোবাসাই আর যাই হোক খুদ ধরা যায় না। ছায়া বিছানায় বসে আছে, পা ঝুলিয়ে। নির্ঝরের ক্ষত স্থান আবারও মলম লাগাচ্ছে। বেবি যান। জি। একটা কথা মনে রাখবে, তুমি আমার স্ত্রী। সে যেই হোক, তোমাকে অপমান করার অধিকার কারণ নেই। তুমি আমার স্ত্রী, এর আগে একজন মানুষ। একজন মানুষ হিসাবেও তোমাকে কেউ অকারণে অপমান করতে পারে না। জবাব দিবে সব সময়। বাকি যদি তোমার জবাবের নালিশ নিয়ে কেউ আসে, তাকে আমি দেখে নেব। নির্ঝর ঔষধ লাগিয়ে সেইগুলোকে আবারও সঠিক জায়গায় রেখে ছায়ার পাশে বসে। চা দেখবা? ছায়া মৃদু হাসে। নির্ঝর ছায়ার গালটা টেনে দেয়। এত কিউট। ছায়া ফিক করে হেসে দেয়। জানালা দিয়ে বড় চাঁদটা দেখা যাচ্ছে। নির্ঝর ছায়ার মাথাটা নিজের কাঁধের উপরে রাখে। এক অদ্ভুত সৌন্দর্য তৈরি হয়েছে দৃশ্যটা। সকাল সকাল রাবেয়া বেগম খাবার তৈরি করে সাজিয়ে রেখেছেন। তৌফিক হাসান ফুল তুলে আনলে খেতে দেবেন। তমা ঘুমিয়ে আছে। কাল মেয়েটার ভালো থাকার কথা শুনে ভীষণ ভালো লাগছে রাবেয়া বেগমের। কিন্তু ঝড় যা বইছে তা তৌফিক হাসানের ওপর দিয়েই বইছে। রাবেয়া বেগম তার নিজের কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় সদর দরজায় কড়া কেউ নাড়ে। হাতের কাজ রেখে দরজা খুলে দেয়। তিনি ভেবেছিলেন তৌফিক হাসান, কিন্তু তার জায়গায় নির্ঝরকে। অবাক হয়ে যায় রাবেয়া বেগম। জনাব, আপনি? শান্ত হন আম্মু। আমাকে নির্ঝর বলেই ডাকুন প্লিজ। ভেতরে এসো বাবা। নির্ঝর ভেতরে প্রবেশ করে। বাবা কোথায় আম্মু? বাগানে গেছেন। ও, দেরি হবে আসতে? না, চলে আসবে এক্ষুনি। নির্ঝর হাসে। কি রান্না করেছেন আম্মু? রুটি আর তরকারি। নিয়ে আসুন, খাই। রাবেয়া বেগম কিছুটা থতমত খেয়ে যান। আমি এক্ষুনি নিয়ে আসছি। আহ, দেখেছো, আমিও বোকা। দ্রুত মেয়ে জামাইয়ের জন্য সব কিছুর আয়োজন করেন তিনি। এখন যে নতুন করে কিছু করবে তারও সময় নেই। দ্রুত দুটো ডিম ভাজি করে দেয়। নির্ঝরের সামনে খাবার রাখে। নির্ঝর খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয়, যাতে করে রাবেয়া বেগম একটুও খারাপ অনুভব না হয়। নির্ঝরের খাওয়ার মাঝেই বাড়িতে আসে তৌফিক হাসান। বাড়িতে প্রবেশ করে নির্ঝরকে দেখে তিনিও অবাক হয়ে যায়। নির্ঝর খাওয়ায় রেগে তৌফিক হাসানের সামনে এগিয়ে আসে। আব্বু, কেমন আছেন? ভালো বাবা। তুমি এখন কোথা থেকে? বাড়ি থেকে। নির্ঝর রাবেয়া বেগম এবং তৌফিক হাসানের সামনে বসে আছে। আমাকে ক্ষমা করে দিন আব্বু। রাবেয়া বেগম অবাক হয়ে জিজ্ঞেস করেন, ক্ষমা? কিসের ক্ষমা আব্বু? নির্ঝর কিছু বলার আগেই তৌফিক হাসান বলে, ঠিক আছে বাবা, ওসব মনে রাখি না। নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলেন। আব্বু, আম্মু, আজকে আমি একটা সত্য কথা আপনাদেরকে বলতে চাই। ছায়া ছায়াকে ওই সময় জোর করে বিয়ে করাটার পেছনে একটা কারণ ছিল। আমি চেয়েছিলাম তাকে সময় দিতে, কিন্তু আসলে সেই সময়। আশা করি আপনারা বুঝতে পারবেন আমার বিষয়টা। তৌফিক হাসান এবং রাবেয়া বেগম স্তব্ধ। আমি জানি সে আমাকে ক্ষমা করতে পারবে না। আমি তাকে জোর করেছি, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। রাবেয়া বেগম এবার এগিয়ে আসে নির্ঝরের কাছে, জড়িয়ে ধরে নির্ঝরকে। আমার মেয়েটা ভালো থাকলেই হবে বাবা। আর আমি জানি তুমি ওকে ভালো রাখবে। ধন্যবাদ আব্বু। আম্মু, আমাকে বিশ্বাস করার জন্য। আমি আজ এখানে আপনাদেরকে নিয়ে যেতে এসেছি। আমার দাদি আজ সিঙ্গাপুর থেকে দেশে ফিরছে। সাথে আমার ভাইও থাকবে। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দিলে আমার সঙ্গে আপনাদেরকে যেতে হবে। ঠিক আছে, চলো যাব। সকাল সকাল অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে ছায়া। কারণ কেউ ডাকার নেই, কারোর সারা শব্দ নেই। চোখ খুলে আশেপাশে চোখ বোলায় ছায়া। হঠাৎ মনে হলো সামনে তার মা বসে আছে। ছায়া ভালো করে চোখ মুছে তাকায়। স্বপ্ন নাকি সত্যি? এটা তো সত্যি তার মা। লাফিয়ে ওঠে ছায়া। আম্মু! চিৎকার করে বিছানার পাশে বসে থাকা মাকে জড়িয়ে ধরে। আম্মু, কখন এসেছো? কিভাবে এসেছো? ছায়া মায়ের মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে। রাবেয়া বেগম হেসে মেয়েকে জড়িয়ে নেন। আমার মেয়েটা, কতদিন দেখি না, কখন এসেছো?
1 ঘন্টা আগে তোকে শান্তিতে ঘুমোতে দেখে ডাকিনি। আম্মু। ছায়া মাকে জড়িয়ে ধরে, আরো দুটো চুমু খায়। এর মাঝেই নির্ঝর রুমে প্রবেশ করে। ছায়াকে এভাবে পাগলের মতো চুমু খেতে দেখে গলা পরিষ্কার করে সে। হুম। ছায়া ফিরে তাকায়, নির্ঝরকে দেখে সোজা হয়ে বসে, আঁচলটা ঠিক করে শাড়ির। যা মা, সুন্দর করে গোসল করে আয়, একটা লাল শাড়ি পর। তোর দাদি শাশুড়ি আসবে আজ, তাই তোর জামাই বাবা আমাদেরকে নিতে গিয়েছিল। ছায়া নির্ঝরের দিকে তাকায়, এরপর মাথা নিচু করে নেয়। ঠিক আছে আম্মু। ছায়া ড্রেসিং রুমে গিয়ে চলে যায়। লাল শাড়ির অভাব নেই, পেছনে কারোর উপস্থিতি টের পায় ছায়া। নির্ঝর দাঁড়িয়ে। সরো, আমি বেছে দিচ্ছি কোনটা পরবা। নির্ঝর এগিয়ে গিয়ে একটা সুন্দর লাল শাড়ি, মাঝে গোল্ডেন জরির সুতার কাজ করা একটি শাড়ি বেছে দেয়। নাও, এটা পরো। ছায়া শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। নির্ঝরের চোখে তার বিবিচান হলো এক কবিতা, যার প্রতিটি স্তবকে লুকানো নীরব ভালোবাসার ছোঁয়া। মেয়েটার পরনের লাল শাড়ি, মনে হচ্ছে যেন রক্তিম সূর্য ডুবে যাচ্ছে তার গালে, চোখে, চুলে। চুলগুলো যেন রাতের আকাশ, ঘন কালো, অথচ মুগ্ধকর। বাতাস পেলেই উড়ে দেবে, এতটা সিল্কি। তার গায়ের রং এমনই ফর্সা, যেন আলো নিজের জন্ম ভুলে গিয়ে তার ত্বকে আশ্রয় নিয়েছে। চোখ দুটো, আহা! এই সেই চোখ, সেখানে কি গভীর এক সমুদ্র। একবার তাকালেই আমার সমস্ত অহংকার, সমস্ত যুক্তি যেন ডুবে যায় নিঃশব্দে। মায়াবী, অথচ নির্মল মিথ্যার ছায়াও নেই সেখানে। ওকে দেখলে আমার মনে হয় এই পৃথিবীর কোনো কবিও তার রূপ ঠিকঠাক বর্ণনা করতে পারবে না। সে নিঃসন্দেহে যেন নির্ভর এক ভালোবাসার অবয়ব, যার পাশে দাঁড়ালেই আমি নিজের ভেতরের সমস্ত সংঘাত ভুলে যাই। শুধু অনুভব করি এই মেয়েটি আমার নীরব কবিতা, যার প্রতিটি চরণে আমি হারিয়ে যেতে চাই। দূরে দাঁড়িয়ে দুই হাত বুকে গুজে ছায়ার কার্যকলাপ দেখছে নির্ঝর। তার রূপের বর্ণনা দিতে গিয়ে ভাষাই হারিয়ে ফেলেছে। নিজের ভাবনায় হেসে ফেলে নির্ঝর। আমার, শুধুই আমার। হঠাৎ ঘাড়ে কারোর হাত অনুভব করে নির্ঝর। কে তোমার ভাই? অয়নের কণ্ঠ শুনে পাশে ফিরে তাকায় নির্ঝর। অয়ন, কেমন আছো ভাই? জড়িয়ে ধরে নির্ঝরকে। ভালো আছি, তুই কেমন আছিস? আজকে অনেক ভালো লাগছে এতদিন পর দেশে ফিরে। আমার প্রেমিকা কোথায়? ভয় নেই ভাই, তোমার প্রেমিকাও আসছে। অয়ন এগিয়ে যায় মায়ের কাছে। রিনিতা বেগম ছেলেকে পেয়ে মহা খুশি। এইদিকে ছায়ার মুখের উজ্জ্বলতা হঠাৎ হারিয়ে গেছে। নির্ঝরের মুখে প্রেমিকা, এটা শুনে বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। কিন্তু এমন অনুভূতি কেন হলো? ছায়ার ভাবনার মাঝেই একটা গাড়ি এসে থামে বাইরে। নির্ঝর বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। প্রেমিকা? জাহিদা চৌধুরী এসেছেন। গাড়ি থেকে বেরিয়ে নাতনিকে জড়িয়ে ধরেন। উম আমার প্রেমিক। কেমন আছো দাদু ভাই? অনেক ভালো। আমার বউ কোথায়? ভেতরে আছে তো। চলো, আগে বউকে দেখি। নির্ঝর দাদির হাত ধরে ভেতরে নিয়ে আসে। ছায়া নির্ঝরের দাদিকে দেখে বেকুব বনে যায়। তবে কিছুক্ষণের জন্য যেন আগুন জ্বলে উঠছিল ভেতরে। রোজ দাদিকে জড়িয়ে ধরে। কেমন আছো? তোমার থেকে ভালো আছি সুন্দরী। এমন বলছো কেন? চোখের নিচে কালো কালো হয়ে যাচ্ছে। ঠিকঠাক ঘুমাও না নাকি? ও মা, তাই? কোথায়? রোজ অয়নের দিকে তাকায়। এই ভাই, তাই, দেখ না। অয়ন শব্দ করে হেসে দিয়েছে। একমাত্র দাদি পারে রাজকুমারীর সৌন্দর্যের ওপর প্রশ্ন তুলতে। তুই মার খাবি। জাওহিদা চৌধুরী ছায়ার কাছে এগিয়ে আসে। মাশাল্লাহ, কি মিষ্টি! এই মুখটা রোজ সকালে দেখলে আমার তো মিষ্টি মুখ করাই লাগবে না। ছায়ার কপালে চুমু খায় জাওহিদা চৌধুরী। ব্যাগ থেকে একটা চেন বের করে ছায়াকে পরিয়ে দেয়। বাহ, কি সুন্দর লাগছে! মাশাল্লাহ। ছায়ার মা এবার, বাবার এতটুকু দেখেই শান্তি। মা বাবার চোখের সামনে বাচ্চা সুখী থাকলেই হয়, এটাই তাদের কাছে চির শান্তি। দাদু ভাই, জি, এদিকে এসো। নির্ঝর এগিয়ে আসে। ছায়ার পাশে দাঁড়াও।
নির্ঝর দাদির কথা মতো ছায়ার পাশে দাঁড়ায়। জাহিদা চৌধুরী ফোনটা বের করে একটু সরে দাঁড়ায়। হাত দাও বৌমার হাতে। নির্ঝর এক হাতে ছায়াকে জড়িয়ে নেয়। জাহিদা চৌধুরী একটা ছবি তুলে নেয়। মাশাআল্লাহ, অয়ন, এই ছবিটা বাঁধিয়ে দিবি, এটা আমাকে দিবি, আরেকটা বড় করে এই লিভিং রুমে টানানো থাকবে। আমার নাতি আর বৌমা। জো হুকুম রানী। বাই দা ওয়ে ভাবি, আমি আপনার একমাত্র দেবর। আমার ডানে বামে আমার মতো কাছের কোনো দেবর আর নেই। অয়ন ছায়ার মতো সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। ভাইয়া, মাথা উঁচু করুন। আহ ভাবি, ভীষণ ভালো লাগে কিন্তু ভাই। আপনার হাজবেন্ড আমাকে 2 বছর আর্মির ট্রেনিং দিয়েছে, আর আপনি আমাকে মাথা নিচু করে দেখাতে পারছেন না? দেখেছিস ভাই, এই জন্যই বলে ভাবিরা ভালো হয়। রোজ এইসব শুনে চোখ ঘুরিয়ে নেয়। মেলো ড্রামা। মিনমিন করে কথাটা বলেই ফেলে রোজ। রিনিতা বেগম বেশি একটা খুশি নয়, আর আনিকা বেগম তো মোটেই নয়। জাভিদা চৌধুরী তাকে নাকের ওপর দড়ি দিয়ে রাখে সব সময়। কথায় আছে, শাশুড়িও শাশুড়ির থাকে। আনিকা। জাভিদা চৌধুরীর ডাক শুনে আনিকা বেগম এই দিকে আসেন। জি মা। আমার রুম রেডি আছে তো? হ্যাঁ মা, আপনি ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ, যাবো যাবো, তাড়াতে পারলেই তো বাঁচো। মা, সেটা কখন বললাম? আতিফ আর আতিক কোথায় ওরা? ও দাদি, বাবা আর চাচা আমার সকালে তো মিটিংগুলো অ্যাটেন্ড করতে গিয়েছে, একটু পর চলে আসবে। ভালো কথা, বিয়ের পর পরিবারে বিশেষ করে বড় বউকে সময় দিতে হয়। আনিকা বেগম চোখ ঘোরান। আমাকে তো কখনো এমন বলেননি। নাতির বউয়ের বেলায় এইসব নিয়ম পাল্টে গেল? মিনমিন কথাগুলো বলছিল আনিকা বেগম। আনিকা কিছু বললে? না মা, কি বলবো, না বলাই উত্তম। নিজের শ্বশুর শাশুড়ি শালির সঙ্গে পরিচয় করিয়ে দেয় দাদিকে। আতিফ চৌধুরী বসে আছে চেয়ারে। এটা নির্ঝরের অফিস। নাবিলও বসে আছে পাশে। সবাই নিস্তব্ধ। এখানে এমন কিছু হয়েছে যা মোটেও ভালো হয়নি। স্যার, আমার মনে হয় ঘটনার সঠিকভাবে তদন্ত করা উচিত। তদন্ত করে লাভ নেই, ওদের সঙ্গে আইনিভাবে আমরা পারবো না। শয়তানের সঙ্গে খেলতে গেলে নিজেদেরও শয়তান হতে হবে। কিন্তু স্যার, জনাবের রেপুটেশনের জন্য সমস্যা হয়ে যাবে। বিষয়টা নির্ঝরের সঙ্গে ডিসকাস করেই জানাতে হবে। আমি বুঝতে পারছি না এইসব কাজ করছেটা কারা। স্যার, জনাব কিছুদিন আগেই জর্জিয়ার সীমান্তে কড়া নিরাপত্তা দিতে বলেছিল, সেই অনুযায়ী আমরা কাজ করে চলেছি। কিন্তু এখন তো দেখছি এটা সাগর পথের সঙ্গে সঙ্গে আকাশ পথেও সমানভাবে জড়িয়ে আছে। বিষয়টা জটিল হচ্ছে দিন দিন। এমন চলতে থাকলে তো দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সময় থাকতে ব্যবস্থা নাও। জি স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু স্যার, একটা বিষয় যেটা আপনাকে জানাবো, আমি কিন্তু একেবারে একান্ত একটা কথা বলতে চাচ্ছি। আতিফ চৌধুরী ভুরু কুঁচকে তাকান। তার পাশে আপাতত কেউ নেই, তার ভাইও নেই। বলো। স্যার, আমার মনে হয় আমাদের ভেতর থেকে কেউ ইনফরমেশন পাস করছে, যার ফলে শত্রু আরও সতর্ক হয়ে যাচ্ছে। এমন সময় রুমে প্রবেশ করে আতিক চৌধুরী। ওনাকে দেখে নাবিল কথা বলা বন্ধ করে দেয়। আতিক চৌধুরী একটু অবাক হয়। কি কথা হচ্ছিল ভাইজান? তেমন কিছু নয়, মা এসেছে, আমাদেরকে দ্রুত বের হওয়া উচিত। হ্যাঁ, আমি গাড়ি রেডি করেছি, চলুন। আতিফ চৌধুরী উঠে রুম থেকে বেরিয়ে যায়। আতিক চৌধুরীর যাওয়ার আগে একবার নাবিলের দিকে তাকায়। নাবিল মৃদু হেসে মাথা নামিয়ে সম্মান জানায়। আতিক চৌধুরী আর কিছু না বলে স্থান ত্যাগ করে। ছায়া সবার জন্য একটা মিষ্টান্ন রান্না করার উদ্দেশ্যে কিচেনে এসেছে। মেয়েকে রান্নাঘরে দেখে মা কি আর বাইরে থাকতে পারে? রাবেয়া বেগমও তাই চলে এসেছে। মারে। ছায়া মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসে। আম্মু, তুমি রুমে গিয়ে বিশ্রাম নাও। না রে মা, তুই রান্নাঘরে থাকলে আমি কি কখনো ঘরে থেকেছি? ছায়া মা, একটা কথা বলতো। বলো। তুই এখানে ভালো আছিস তো? ছায়া খুন্তি নাড়ছিল। মায়ের কথা শুনে সেটাই থেমে যায়। বাচ্চা তার মন, কোনোভাবে চার দেওয়ালে বন্দি হয়ে থাকতে চায় না। মনটা চায় ডানা মেলে উড়াল দিতে।
ছোট থেকেই চঞ্চল স্বভাব তার। সংসার বিষয়টা এখনো সেইভাবে বুঝতে শেখেনি ছায়া। কেন এসব জিজ্ঞাসা করছো? বল না মা, ভালো আছিস তো? ছায়া মায়ের দিকে ফিরে তাকায়। ও মা, আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে? একরাশ আশা আর হ্যাঁ বোধক উত্তর পাওয়ার আশায় ছায়া প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল। কিন্তু এই প্রশ্ন শুনে রাবেয়া বেগমের হাসি গায়েব হয়ে যায়। ছায়ার দুই গালে হাত রেখে বলে, তোর ভালো লাগে না এখানে? ছায়া মাথা নিচু করে নেয়। নিয়ে যাবা আমাকে? নির্ঝরের জন্য মায়া লাগবে না? ছায়া মাথা নাড়ায়। না। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরেন। এমন বলতে নেই মা, বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের আসল বাড়ি হয়ে যায়। ছায়া ফুঁপিয়ে ওঠে। কিন্তু আমি তো চাইনি এমন সব কিছু। আমাকে নিয়ে যাও না প্লিজ। মেয়ের অবুঝ মন, মা ঠিকই বোঝে। হয়তো আর একটু বয়স হলে ছায়া বুঝতো নির্ঝর তাকে সত্যি কতটা ভালোবাসে। কিন্তু বাচ্চা মনে মা বাবার সাথে কাটানো মুহূর্ত তার বড্ড আপন লাগে। মা, আমার এরকম বলতে নেই। নির্ঝর কষ্ট পাবে শুনলে? না, পাবে না। রাবেয়া বেগম চুলার গ্যাসটা বন্ধ করে আঁচল দিয়ে ছায়ার মুখটা মুছিয়ে দেয়। কাঁদে না মা, এমন বলতে নেই। রাবেয়া বেগমের বোঝানো একটা কথাতেও ছায়া বুঝ মানছে না। আমাকে একবার নিয়ে যাও না। কে তোমাকে একবার নিয়ে যাবে বিবিজান? নির্ঝরের গম্ভীর কণ্ঠ শুনে ছায়া হঠাৎই কেঁপে ওঠে। বুকটা কাঁপছে ধুকপুক ধুকপুক করে। ভয় পায় সে, নির্ঝরকে ভীষণ ভয় পায়। রাবেয়া বেগমও থতমত খেয়ে গেছেন। বাবা, তুমি এখানে? রান্না শেষ করে রুমে এসো, তোমার সঙ্গে প্রয়োজন আছে। দাঁতে দাঁত চিবিয়ে কথাগুলো বলে হন হন করে কিচেন থেকে বেরিয়ে যায় নির্ঝর। রাবেয়া বেগম তাকিয়ে আছে। নির্ঝর সবটা শুনে ফেললো নাকি? ছায়া মা, যা, জামাই ডাকছে। ছায়া এমন করুণভাবে মায়ের দিকে তাকিয়ে আছে। রাবেয়া বেগম কি বলবে বুঝতে পারছে না। রুমে এসে নির্ঝর নিজের ভেতরে বাড়তে থাকা রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ছায়ার চলে আসার কথা। অনেকক্ষণ যাবৎ সে বসে আছে। যত বেশি অপেক্ষা করছে রাগ মাথায় তত বেশি চড়ে বসেছে। প্রচণ্ড রাগে মাথা ফেটে যাচ্ছে। বেয়াদব মেয়ে, হাজবেন্ডকে অমান্য করে। এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এমন সময় হঠাৎই দরজায় টোকা দেওয়ার শব্দ হয়। ভাবলো ছায়া এসেছে, রাগটা একটু কমলো। যতই হোক, নির্ঝর এত বেশি ভালোবাসে ছায়াকে যে ওর ভুলগুলো ভুলে যায়। এসো। একজন সার্ভেন্ট আসে। নিচে সবাই খাইতে ডাকছে জনাব। ছায়ার জায়গায় অন্য কেউ। যতটুকু রাগ কমেছিল তার থেকে দ্বিগুণ বেড়ে গেল। আসছি, যাও। সার্ভেন্ট চলে যায়। টু নাইট বেবি গার্ল। টু নাইট বেবি গার্ল। একটা কোনাও তোমাকে ছাড় দেব না। নির্ঝর রেগে মেগে নিচে চলে আসে। শ্বশুর শাশুড়ি আছে সামনে, কিছু বলাও যাচ্ছে না। বইয়ের কাণ্ড বাণ্ড সহ্য হচ্ছে না। আতিফ চৌধুরী খাওয়ার মাঝে বলেন, নির্ঝর, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে আব্বা। খাওয়া শেষে আমার রুমে এসো। নির্ঝর ছায়ার থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায়। ঠিক আছে আব্বু। তৌফিক ভাই? তৌফিক হাসান এতক্ষণ চুপচাপ করে খাবার খাচ্ছিলেন। আতিফ চৌধুরীর ডাকে তিনি সোজা হয়ে তাকালেন। জি ভাইজান, একটু আসবেন মেয়ের বাড়িতে। আসলে মেয়ে খুশি হবে। আমার ছেলের কথায় আমিও সহমত। কি মিষ্টি আপনার মেয়ে। আমার নাতির বউটা যে এত মায়াবী হবে আমি সত্যি কল্পনাও করিনি। আমার নাতির চোখে পৃথিবীর কোনো নারীকে সুন্দর লাগাতে পারিনি। আমার ছায়ার ভেতরে সত্যি কিছু আছে যা আমার নাতিকে বেঁধে ফেলেছে। রাবেয়া বেগম ছায়ার দিকে তাকায়। মাথা নিচু করে বসে আছে। এতবার বোঝালো, বলল যে সে নির্ঝরের কাছে যা, স্বামী ডাকলে যেতে হয়, গেলই না। নিজেও লজ্জিত তিনি মেয়ের এমন কাজে। নির্ঝরের হাবভাব দেখে বোঝার উপায় নেই সে রেগে আছে। তাই একটু হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। আর যাই হোক, জামাই হয়তো রাগ করে নেই, কিন্তু জামাইয়ের ভেতরে যে আগুন জ্বলছে এটা শুধু জামাই জানে। সন্ধ্যার পর ছায়ার বাবা মা চলে যান। ছায়ার ভীষণ কান্না পাচ্ছে। সকাল সকাল যেমন খুশিও হয়েছিল, এখন ঠিক তেমন কান্নাও পাচ্ছে। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরেন। মারে, এমন একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই দেখেছিস দেশ প্রধান কখনো কারোর কথা শোনে? সেই দেশ প্রধান
বাড়িতে এসে তোর জন্য সাধারণ এক পুরুষ হয়ে যায়। পুরো দেশের সামনে সে শক্ত, সে তোর সামনে নরম। তোকে অনেক ভালোবাসে, বুঝিস না কেন? আমি জানি নির্ঝর তোকে জোর করেছে বিয়ের জন্য, তবে তারটাও ভাব, সে তোকে ভালোবাসে। ছায়া মাথা নিচু করে আছে। বেশি বললে তোকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেব। ছায়া চোখ তুলে তাকায়। না, বিয়ে করবই না আমি। আমাকেই সবাই বিবাহিত বলে, আমার ভালো লাগে না। রাবেয়া বেগম এবার হেসে দেয়। তার মেয়েটা পাগল, কোথায় থেকে পায় এসব খারাপ লাগা? কিরকম যুক্তি এটা? ছায়া বরাবরই এইরকম তেড়া। রাবেয়া বেগমের সাথে মেলা ঝগড়া করতো সে। কোনো কিছু পছন্দ না হলে লেগে যেত। ঠিক এরকম করেই রাবেয়া বেগম বোঝাতো এটা ঠিক না। কিন্তু আছে না, 16 আনা একটা মানুষ সঠিক হয় না। ছায়াও ওই রকম তেড়া, কথা শোনে না। একবার বলেছে না তো সেটা নাই। সবাই চলে যাওয়ার পর ছায়া জাহিদা চৌধুরীর রুমে যায়। দাদির সঙ্গে গল্পে বেশ জমেছে। আতিফ চৌধুরীর রুমে। আমার কথাটা বুঝতে পেরেছো আব্বা? বুঝেছি আব্বু। তাহলে এরপর কি করবে সেটাও ভেবে নিও। নির্ঝর নড়ে চড়ে বসে। যদিও একান্ত আমি ওদের সঙ্গে না পেরে উঠি, তাহলে ওদের মতো করে আমাকে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। পাপ যতটা নিখুঁত হোক না কেন, কোনো না কোনো প্রমাণ ঠিকই রেখে যায়। আমাদের সেই প্রমাণ খুঁজতে হবে। দেখো কি করবে। কিন্তু আমার বিষয়টা ভালো ঠেকছে না। চিন্তা করবেন না বউ, আমি আছি তো। এটাই তো ভয় বাবা, তুমি আমার একমাত্র ছেলে। রাত 10টা। বাড়ি থেকে কোথাও যায়নি নির্ঝর। বসে আছে সে। কত রং দেখতে পারে ছায়া, আজ সেও দেখবে। এদিকে সেদিকে করে 10টা বাজিয়ে দিয়েছে। দাদির রুমে বসেই আছে। ছায়া, যা বৌমা, রুমে যা। বলছিলাম দাদি, আজ তোমার রুমে থাকি। ও মা, সে কি কথা? স্বামীকে একা রেখে থাকতে নেই। উনি কি বাচ্চা নাকি যে ভয় পাবে? দাদি। সমুদ্রের ন্যায় গভীর সেই গভীর কণ্ঠ শুনে ছায়া ফ্রিজ হয়ে যায়। আরে আমার সোনা দাদু ভাই, আয় ভেতরে আয়। দাদি, আমার বউ তোমার রুমটা পছন্দ করেছে। তা আজকে রাতের জন্য এখানেই থাকতে দাও। তুমি আমার রুমে চলে যাও। ও মা, তাই? তা আগে বলবে না বোকা মেয়ে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। থাক আজকে এখানে। জাহিদা চৌধুরী বিছানা থেকে নেমে বেরিয়ে যায়। নির্ঝর শব্দ করে দরজাটা বন্ধ করে দেয়। রুমটা এসি রুম, তাই সাউন্ড প্রুফ। ছায়ার গলা শুকিয়ে আসছে। ভয়ে নির্ঝরের দিকে ফেরার শক্তিও হারিয়ে ফেলেছে। বিবি যান। ছায়ার শুকনো ঢোক গিলল। নির্ঝর প্রতিটা কদম এগিয়ে আসছে, আর ছায়ার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। নির্ঝর গিয়ে ছায়াকে পেছন থেকে ধরে সোজা বিছানায় ফেলে দেয়। কোথায় পালিয়েছো সারাদিন বেলা? ছায়ার গলায় মুখ ডুবিয়ে দেয় নির্ঝর। শাড়ির আঁচলটা টান মেরে সরিয়ে ফেলে। ছায়া নির্ঝরের হাত ধরে বসে। নির্ঝর মুখ তুলে তাকায়। ছায়ার গালে হাত রাখে। না শোনার মতো ধৈর্য বা সহ্য কোনোটাই আমার নেই। যত শান্ত থাকবে কষ্ট ততই কমবে। ছটফট করলে কষ্ট বেশি হবে। ছায়া কিছুই বলতে পারে না। প্রথমত ভয়, আর দ্বিতীয়ত নির্ঝরের স্পর্শ তার ভেতর এক নাম না জানা অনুভূতির সৃষ্টি করেছে, যা সে চাইলেও অ্যাভয়েড করতে পারছে না। ছায়ার ফর্সা গলায় নিজের দাঁত বসিয়ে দেয় নির্ঝর। কণ্ঠনালীর প্রতিটা জায়গায় নিজের ছাপ ফেলতে শুরু করে। ছায়া বিছানার চাদরটা খামচে ধরে। এইসব স্পর্শ নতুন তার কাছে। সহ্য করে নিজেকে সামলাতে। কষ্ট হচ্ছে ছায়ার, তবে এতে কোনো ভ্রুক্ষেপ নেই নির্ঝরের। সে আজ ডুব দিয়েছে ছায়াতে, শুধু ছায়াতে। চোখের পানিতে বালিশখানা ভিজে গিয়েছে। ছায়ার এলোমেলো চুলগুলো সরিয়ে কপালে চুমু খায় নির্ঝর। ছায়া ফুপিয়ে ওঠে। যন্ত্রণা হচ্ছে। নির্ঝর বইয়ের ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরে। নিজের দিকে ধ্যান ফেরাতে চায়। সে রাতে নির্ঝরের তাণ্ডবে অগোছালো হয়ে গেছে ছায়া। নাক কালো হয়ে গেছে কান্না করতে করতে। বিছানা থেকে লেগে আছে ছায়া। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে নিজের ওপরে গর্ববোধ করছে। তুমি শুধুমাত্র আমার বিবিজান। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তোমায় আমার থেকে দূর করতে পারবে। তোমার কান্না হওয়া উচিত এমন।
আমার থেকে দূরে যাওয়ার জন্য। আর কখনো চোখের পানি ফেলবে না। যদি আমার থেকে দূরে যাওয়ার আর কখনো চোখের পানি ফেলো, তাহলে এর থেকে বেশি কাঁদাবো আমি তোমায়। ছায়া ছোট ছোট নিঃশ্বাস নিচ্ছে। কোনো প্রকার কথা বলার মতো শক্তি নেই তার। তার ফর্সা শরীরে যে পরিমাণ দাগ এঁকেছে, নির্ঝর তা দেখে ভীষণ শান্তি লাগছে। এটা দাদির রুম, তাদের জামা কাপড় এখানে নেই। ছায়াকে শাওয়ার করিয়ে বিছানার চাদর বদলে ছায়াকে শুইয়ে দেয়। এরপর দেখতে পাই ছায়ার ব্লাউজের হুকগুলো সে ছিঁড়ে ফেলেছে। খেয়ালই ছিল না সেই সময়। নিজের পরনের টি শার্টটা ছায়াকে পরিয়ে দেয়। কাল সকালে কোনো একটা ব্যবস্থা করা যাবে। বাড়ির ব্যাকওয়ার্ডে একটা চেয়ারে পায়ের ওপরে পা তুলে বসে আছে নির্ঝর। তার সামনে মুখ হাত পা বাঁধা অবস্থায় রক্তাক্ত বসে আছে সেই মানুষটা, যে সেই দিন ছায়ার রক্ত মাখা চুড়িগুলো দিয়ে গিয়েছিল। নির্ঝরের হাতে একটা শর্ট গান, মুখে সাইলেন্সার দেওয়া। ফায়ার করলে কোনো শব্দ হবে না। এই মুহূর্তে তাকে ভয়ানক দেখাচ্ছে। তার চোখে নেমেছে ধ্বংসের আগুন। যে সামনে আসবে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। পাশেই দাঁড়িয়ে আছে নাবিল, তার হাতে হকি স্টিক, যার মুখে রক্ত লেগে আছে। বোঝা যাচ্ছে তাকে ওই হকি স্টিক দিয়েই মারা হয়েছে। কে পাঠিয়েছে তোকে? শেষবার জিজ্ঞাসা করছি। লোকটা অনুরোধ করে তার মুখটা খুলে দিতে। নির্ঝর পাশে দাঁড়িয়ে থাকা একজন গার্ডকে ইশারা করে। গার্ড লোকটা মুখের টেপটা সরিয়ে ফেলে। জনাব, বিশ্বাস করুন, আমি একজন ডেলিভারি বয়। আমাকে টাকা দিয়ে মানুষ পার্সেল ডেলিভারি দেয়। কোন এজেন্সির আন্ডারে কাজ করি না আমি, কোনো এজেন্সিরই না। একজন লোক ফোন করে আমায় বলেছিল একটা প্যাকেট ডেলিভারি দিতে। আমি জিজ্ঞাসা করিনি তাতে কি আছে। বিশ্বাস করুন। কোন লোকটা ফোন করেছিল? আমি সত্যিই জানি না। এই নাম্বার থেকে কল এসেছিল। তাহলে প্রথম যখন জিজ্ঞাসা করলাম, বললি না কেন? মার খেলি কেন? বলেছিল সারপ্রাইজ গিফট। আর এসব ক্ষেত্রে নাম বলতে নেই। পার্সেল রিসিভ করেছিলি কার থেকে মনে আছে? হ্যাঁ, চিনতে পারবো। বর্ণনা দিতে পারবি? হ্যাঁ, পারবো। নির্ঝর নাবিলের দিকে তাকায়। নাবিল গিয়ে লোকটাকে নিয়ে গাড়িতে ওঠায়, হসপিটালে ভর্তি করাবে আর নাম্বারটা ট্রেসিংয়ে পাঠাবে। কিছুক্ষণের মাঝেই তার হাতে ইনফরমেশন চলে আসবে নাম্বারটা কার।